জুলাই মাসে রক্তের বন্যা আর আগস্ট মাসে পানির বন্যা। রক্তের বন্যা থেকে মহান আল্লাহ তাআলা মানুষকে যেভাবে হেফাজত করেছেন, যেভাবে সাহায্য করেছেন, ঠিক একইভাবে যেন পানির বন্যা থেকেও আল্লাহ তাআলা সবাইকে সাহায্য করেন এবং হেফাজতে রাখেন। এই বন্যায় কত মানুষ জলে ভেসে গেছে, কত মানুষ বাড়ি হারা হয়েছে, ঘর হারা হয়েছে, স্বজন হারা হয়েছে। সবাইকে আল্লাহ হেফাজত করুন এই প্রার্থনাই করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই? এই দুঃসময় যেখানে যে অবস্থায় আছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং হেফাজতে আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। একদিন কলেজে গিয়েছিলাম, তার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। রক্তের বন্যা শেষ হওয়ার পর, দেশ স্বাধীন হওয়ার পর আমাদের কলেজটা নতুন রূপে সেজেছে। খিলগাঁওয়ের মধ্যে আমাদের কলেজটা ছিল রাজনীতির দিক থেকে সবথেকে শ্রেষ্ঠ, মানে রাজনীতি কাজ বেশি হতো। তো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ রাজনীতি মুক্ত একটি কলেজ হয়েছে। তো এই ভার্সিটিটা সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে, ফুলের বাগান করেছে, রং দিয়ে চারপাশটা রঙিন করেছে, নতুন করে মুগ্ধ করেছে। সেটা একটু দেখেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। গতকাল গরুর মাংস রান্না করেছিলাম, সেটাই রয়ে গিয়েছে। তো সকালে একটু পরোটা করে নিচ্ছি। এটা হচ্ছে গমের আটার পরোটা, আর হচ্ছে গরুর মাংসটা গরম করে সকালের নাস্তাটা এটা দিয়ে চালিয়ে নিব। আজকে আর বাইরে থেকে নাস্তা আসবে না, নিষেধ করে দিয়েছিলাম। তাই এই যে গরুর মাংসটুকু ফ্রিজে ছিল, আমি নামিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে যে গরম করে নিচ্ছি। বেশ অনেকদিন যাবৎ আমি হচ্ছে ভিডিও আপলোড করতে পারছি না, বিকজ আমি হচ্ছে অনেকটা অসুস্থ ছিলাম। অনেকটা জ্বর থাকার কারণে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিলাম। ভিডিও করা ছিল, কিন্তু হচ্ছে এডিট করা বা ভয়েস দেওয়া সম্ভব হচ্ছিল না। সাথে 2 মেয়েরও কিন্তু অসুস্থ হয়েছিল। বুঝতে পারি না, ইদানিং ওরা অসুস্থ হলে আমিও অসুস্থ হয়ে পড়ি, আবার দেখা যায় আমি অসুস্থ হলে ওরাও অসুস্থ হয়ে পড়ে। আর এখন হচ্ছে যে এখানে যে দুবরা ঘাস বা সকাল সন্ধ্যা গাছ বা ঘাস ফুল যেটাই বলেন না কেন, এই গাছটা হচ্ছে এই যে পুটুলিকা গাছগুলো আমি এই বোতলের মধ্যে কেটে বুনেছিলাম। তো বোতলটা যেহেতু একটা রশির মাধ্যমে ঝুলিয়েছিলাম, রশিটা হচ্ছে ছিঁড়ে গেছে অনেকদিন থাকার কারণে। তো ভাবলাম যে এখন একটু এটা রিপোর্ট করে নেই। আর ওই লাল যে পাত্রটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটু ফেটে গিয়েছে, সাইড দিয়ে একটু ফেটে গিয়েছিল। তো অনেকদিন হয়েছে ব্যবহার করেছি ফাটা অবস্থায়। তো মাঝখানে আমি ছুরির সাহায্যে একটু ফুটো করে নিয়েছি, আর ওখানে হচ্ছে যে পাথর দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যে মাটির থেকে ঘাসগুলো বেছে তারপরে হচ্ছে যে মাটিগুলো ভালো করে বসিয়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি চুড়ি পরেছি, আসলে অনেকদিন পর চুড়ি পরলাম। চুড়িটা আসলে ছোট মেয়ের জন্য পরি না, হয় কি হাতে চুড়ি থাকলে ওকে কোলে নিলেও ব্যথা পায়, পিঠে ব্যথা পায়, এর জন্য অ্যাকচুয়ালি চুড়িটা পরি না। যে ওরা বড় হলে দেন পরবো, কিন্তু চুড়ি, আংটি, ব্রেসলাইট, ঘড়ি এগুলো পরা কিন্তু আমার খুব শখ। মানে এগুলো আমার খুব শখের জিনিস, সময় সুযোগ হলে একটু পরি এই আর কি। তো মাটিগুলো দিয়ে নিয়েছি, এখন হচ্ছে গাছগুলো আমি একটা একটা করে ভালো করে বুনে নিব। বোনা শেষ হলে যে বারান্দায় রোদ বেশি থাকে সেই বারান্দাতেই এটা দিব আর কি। তো অনেক দিন হচ্ছে অনেক আপুদের ভিডিও দেখতে পারিনি, কারণ ফোনটা হাতে নিতে পারছিলাম না, মাথাটা প্রচণ্ড ঘুরছিল। তো ইদানিং নিজেও ইরেগুলার হয়ে গিয়েছি, আবার অনেক আপুদেরও দেখা যায় ভিডিও দেখতে পাচ্ছিলাম না। তো চেষ্টা করি আসলে বাচ্চাদের সামনে সব কিছু সামলে সবার ভিডিও দেখার জন্য বা নিজেও ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করতে। কিন্তু এখন হচ্ছে আমার বাসায় বর্তমানে গেস্ট আছে, তো ওরা থাকা অবস্থায় ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না। আর আমার মা ছিল, আমি যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম, এই এতদিন আম্মুই সব কিছু সামলেছে। তো আম্মুই আমার বাসায় ছিল। আসলে মায়ের এমনই হয়, মা থাকলে মেয়েদের কোনো টেনশন থাকে না। তো এত পরিমাণের অসুস্থ ছিলাম যে আম্মু গত 1 সপ্তাহ যাবৎ আমার বাসায়। তো এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো। তো গাছটা হচ্ছে আমি ওই বারান্দায়, মানে বেলকনিতে রোদ বেশি, সেখানে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে যে হালকা লিকার একটু রং চা খেয়ে নিচ্ছিলাম, কারণ ঠান্ডাও লেগেছে। তো এর জন্য রং চাটা আমার জন্য অনেক হেল্পফুল হবে। আর এখানে হচ্ছে যে চাল ধুয়ে নিচ্ছি, ওই যে বললাম যে বাসায় গেস্ট আসে, তো ওদের জন্য হচ্ছে একটু শীত রুটি বানাবো আর কি। শীত পিঠা বা শীত রুটি, এটা হচ্ছে নড়াইলের বিখ্যাত একটি পিঠা।
তো আমার বিয়ের পর আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই কিন্তু এই পিঠাটা বানানো শিখেছি। তো এর জন্য হচ্ছে চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে মানে ভাঙাতে দিয়ে দিব। তো এতে ধোয়া শেষে আমি হচ্ছে এখানে পানি ঝরিয়ে তারপর হচ্ছে পলিথিনের ব্যাগে ভরে দিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে একটা পুডিং করেছিলাম, আর নর্মালি পুডিংটা আমি রেগুলারই করি ছোট মেয়ের জন্য। পুডিংটা হচ্ছে আমি এখন একটু রিফিল করে নিচ্ছি। পুডিংটাতে বেশ অনেকটা পরিমাণ পানি জমে গেছে, বুঝতে পারিনি আসলে এতটা কেন পানি জমেছে। নর্মালি কিন্তু এতটা পানি হয় না, তারপরও এই পুডিংটাতে অনেক পরিমাণের পানি হয়েছে। যদি কোনো আপু জানেন যে পুডিংয়ে কেন এত পানি হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানা থাকলে আমার জন্য জানা থাকলে অনেক বেশি উপকার হবে। নরমালি পুডিং আমার খুব পছন্দের একটি খাবার। শুধু আমার না, আমার ছোট ভাইয়ের, আমার আম্মুর এবং আমার হাজবেন্ডেরও, ইভেন আমার ছোট মেয়েরও পুডিংটা খুব পছন্দের খাবার। কিন্তু আমার বড় মেয়ে একেবারেই মুখে দেয় না। পুডিংটা আমি সুন্দর মতো বানাতে পারি, কিন্তু এই পুডিংটাতে যেরকম পানি জমেছে ঠিক সেরকম ভাবে হচ্ছে একটু নরমও হয়ে গিয়েছিল। তবে ব্যাপার না, ফ্রিজে রাখার পর এটা একটু শক্ত হয়ে গিয়েছিল, কারণ আমি এখন যে ঢেলেছি সেটা আসলে আমি ফ্রিজে রাখিনি। কারণ এখন হচ্ছে আমি আমার ছোট মেয়েকে খাওয়াবো, তারপরে ফ্রিজে রাখবো। আর এই তো দেখেন, আজকে হচ্ছে আমি আপনাদের সাথে ছোট্ট একটা কিছু ক্লিপ শেয়ার করছি। সেটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে আমার হাজবেন্ড আমার জন্য কিছু গিফট এনেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে মধ্যবিত্তদের ভালোবাসা এরকমই হয়। এখানে ছোট্ট একটা লিপস্টিক এনেছে, অনেক বছর পর আমার হাজবেন্ড আমাকে একটা লিপস্টিক গিফট করলো, এটা দেখে ভীষণ ভালো লেগেছে। একটা কেক এনেছে, আর আমি যেহেতু স্প্রিট খেতে বেশি পছন্দ করি তাই আমার জন্য একটা স্প্রিট নিয়ে এসেছে। আর হচ্ছে পপকর্ন নিয়ে এসেছে। তো পপকর্ন যেহেতু বাসায় ভাজি, তো পপকর্নটা দেখে এত আহামরি খুশি লাগেনি। তারপরে যেহেতু এনেছে আমার পছন্দের কথা মাথায় রেখে, তো সেটা বেশ ভালো লেগেছে। আর এখানে ছোট্ট একটি কেক এনেছে, যেহেতু এখন বয়স হয়ে গিয়েছে তো এখন আর হচ্ছে জন্মদিনটা অতটা আহামরি কিছু লাগে না। এখন আর এগুলো পালন করা যেহেতু জায়েজ না, তারপর আমরা একটা কেক আনি, যেহেতু বাচ্চারা কেক খেতে পছন্দ করে। এই উসিলায় হচ্ছে কেক খাওয়া হয়, তাই আর কি কেক নিয়ে আসি ওদের জন্য আর কি। তো নরমালি কিন্তু আমি কেকটা জাস্ট এভাবেই রেখে দিয়েছিলাম, কারণ আমার বড় মেয়ে বেশি খুশি হতো দেখলে, তো ও হচ্ছে ঘুমোচ্ছিল, তাই আর কেকটা কাটা হয়নি। তো সকালে অ্যাকচুয়ালি ওর সামনে দিয়েছিলাম, তখন ও অনেক বেশি খুশি হয়েছিল, তাই কেকটা এইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আপনাদের সাথে শেয়ার করব বিধায় একটু ভিডিও করলাম। আমার হাজবেন্ড কিন্তু প্রতি বছরই আমাকে এরকম ছোট ছোট কিছু গিফট দেয়। আর বলেছিলাম যে ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড কি গিফট করেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো ছোট্ট একটা গিফট, একদম খুবই সামান্য ছোট একটা গিফট আমার হাজবেন্ড আমাকে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে অনেক বেশি পাওয়া। আসলে হাজবেন্ড যাই দিক না কেন, ছোট হোক আর বড় হোক, সেটা একজন স্ত্রীর কাছে অনেক বেশি পাওয়া আমি মনে করি। তো এই তো এই ফিঙ্গার রিংটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। তো প্রতি বছরই ছোটখাটো কিছু না কিছু গোল্ড দিয়ে থাকে, এতে আমার খুব বেশি ভালো লাগে। তো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা, বলেছিলাম শেয়ার করব, তো সময় সুযোগ হয়ে ওঠেনি শেয়ার করার জন্য। তো এবার আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো কেমন হয়েছে আমার হাজবেন্ডের দেওয়া গিফট, তো সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে সন্ধ্যার দিকে ওদের সবার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করব। মেয়েরা যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই খেতে একটু বেশি পছন্দ করে, আর নর্মালি বাসায় গেস্টও আছে, তো তাদের জন্য মিলিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই করব, সন্ধ্যার নাস্তা হয়ে যাবে আর কি। সন্ধ্যা নাস্তা তো বাহির থেকে পাঠানো হয়, তো আজকে আর বাহির থেকে আনতে নিষেধ করে দিয়েছি, বলেছি যে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই করব, তো এটাই সবাই খেয়ে নেবে। তো সাথে একটু চা করেছিলাম, তাই সন্ধ্যা নাস্তা হয়ে গিয়েছে। গেস্ট বলতে হচ্ছে বহু বছর পর আমার এক কাজিন এসেছে, আমার খালাতো বোন। তো অনেক বছর পর ওকে, খালাতো বোনকে দেখলাম, আমার অনেক বড়। তাকে অনেক বছর দেখা হয়নি, সে আসলে খুব নিজের বোনের মতোই আর কি, নিজের বোনের থেকে অনেক বেশি। তার মতো বোন বাসায় থাকলে হয়তো কষ্টটা অনেকটাই কমে যায়। যাই হোক, এখানে হচ্ছে যে আমি একটু পানিটা ঝরিয়ে একটু লবণ মাখিয়ে নিয়েছি। একটু লবণ মাখিয়ে নিলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালো লাগে। তারপরে ডিপ ফ্রাই করে নিয়েছি, এই তো ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গিয়েছে। তো আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।